যে এটা আন্তর্জাতিক বাঙালি সম্মেলন, কিন্তু এই অধিবেশনের বিষয়টা দেখে কি বলবো বুঝতে পারছি না। এই অধিবেশনের শিরোনাম বাঙালি মানেই কি ভদ্রলোক। এখন কেন এরকম একটা অধিবেশন রাখা হয়েছে, কে বাঙালি, ভদ্রলোকের সংজ্ঞা কি, ভদ্রলোকের সংজ্ঞা কি সময়ের সঙ্গে পাল্টায়, এখন ওরকম ভদ্রলোক হলে চলবে না, সবাই তোমায় চাঁটা মেরে চলে যাবে, এগুলো আমরা একটু আশা করি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এই আলোচনা চক্রটি সঞ্চালনা করছেন ডক্টর সেমন্তী ঘোষ, বিশিষ্ট সাংবাদিক এবং সুলেখক সেমন্তী ঘোষ। আমি ওনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অধিবেশনে বক্তা হিসেবে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সুলেখক এবং আমাদের সকলের পরিচিত চিন্তক, বুদ্ধিজীবী শ্রদ্ধেয় শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয়। রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ সেলিম। রয়েছেন বিশিষ্ট অধ্যাপক এবং বম্বের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের প্রাক্তন অধিকর্তা অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য। রয়েছেন অধ্যাপক অনাথ সিনহা, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, আমরা শুনব। নিশ্চয়ই এই বিষয়টি অত্যন্ত মনোগ্রাহী। উপস্থিত সকলকে স্বাগত জানাই। আমাদের এখানে আজকে যে বক্তারা উপস্থিত আছেন তারা সবাই স্বনামধন্য, তাদের পরিচয় তো শুনলেনই। প্রত্যেকে খুব সুলেখক এবং খুবই চিন্তাবিদ হিসেবে খুব গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হয়। ফলে একটু আগেই স্নেহাশিসদা বলছিলেন যে এই যে আলোচনা যে শীর্ষক, সেটা শুনে কি, সেটা দেখে কি ভাববো বুঝতে পারছি না, আমরাও বুঝতে পারছি না। আমরা শুনবো ওদের কাছে যে কি ওরা বলছেন, ফলে খুবই আগ্রহে অপেক্ষা করছি আমরা। দুটো কথা আগে বলে দিই। আজকের এই যে আলোচনাটা, সেটা কিন্তু আলোচনাই, এটা কোনো বিতর্ক সভা নয়। ওরা ওদের যা মনে হচ্ছে সেগুলোই বলবেন। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে এখানে কোনো প্রশ্নোত্তর পর্ব থাকবে না সেরকমভাবে, কিন্তু আমাদের মনে যে জিজ্ঞাসা তৈরি হতে পারে ওদের কথা শুনতে শুনতে, সেগুলো এই সেশনে পরে আমরা আলোচনা করতে পারি, সেরকমভাবেই ভাবা হয়েছে। এবার তাহলে সরাসরি বিষয়ে চলে আসি। বাঙালি মানেই কি ভদ্রলোক, এটা বলতে গেলে নিজেদের দিকে তাকাতে ইচ্ছে করে যে এই যে আমরা বাঙালি, আমরা কারা, আমরা ঠিক কে, আমরা নিজেদের কিভাবে ভাবি। এই সমস্ত ভাবতে গিয়ে হঠাৎ মনে পড়ে গেল যে বাঙালি কবি একবার আমরা বলে একটা কবিতা লিখেছিলেন, যেটা আমাদের অনেকেরই খুব পরিচিত, কিন্তু তার কয়েকটা লাইন একটু পড়ছি কারণ আমার খুব ইন্টারেস্টিং লাগছিল ভাবতে গিয়ে যে আমরা কারা, এই আমরা বাঙালিরা কারা। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। এক হাতে মোরা মগেরে রুখেছি মোগলেরে আর হাতে, চাঁদ প্রতাপের হুকুমে হঠিতে হয়েছে দিল্লি নাথে। বাঙালি অতেশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে, করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে, ইত্যাদি ইত্যাদি। তো সত্যেন্দ্রনাথ দত্তের এই যে আমরা বলে যে কবিতা, সেটার সাথে আমরা অনেকেই অল্প বিস্তর পরিচিত। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা কারা। আমরা হচ্ছে সেই বাঙালি যাদের শৌর্যের বিরাট উদাহরণ ছড়িয়ে আছে ইতিহাসে। আমরা সেই বাঙালি যারা মগ এবং মোগলকে দুই হাতে হটিয়ে দিয়েছি, দিল্লি নাথকে হটিয়ে দিয়েছি এখান থেকে। আমরা সেই বাঙালি যারা যশের হীরক হার এনে দিয়েছি এখানকার মাটিতে। আমরা সেই বাঙালি যারা সংস্কৃতের কাঞ্চন কোকনদে আমরা আমাদের ভূমিকে গৌরবান্বিত করেছি। আমরা হচ্ছি সেই বাঙালি, আমরা দেশে লোক নই, আমরা হচ্ছে সেই বাঙালি যারা খুব শিক্ষিত আর সম্ভবত ইংরেজি শিক্ষায় শিক্ষিত। আমরা সেই বাঙালি যারা অভিজাত, যারা কায়িক শ্রমের মধ্যে থাকি না, মনে হয় কায়িক শ্রমকে একটু ঘৃণাই করি।
আমরা সেই বাঙালি যারা শহর নগরে থাকি, তার বাইরে যারা থাকেন তাদের আমরা একটু কেমন করে যেন দেখি, নিচু চোখেই দেখি। আমরা সেই বাঙালি যারা প্রধানত হিন্দু এবং প্রধানত উচ্চ জাতির হিন্দু। উচ্চ জাতি বলতে এখানে ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য, এই তিনটি জাতিকেই প্রধানত বোঝানো হয়। আর এই হচ্ছে সেই বাঙালি, ভদ্রলোক বাঙালি। আসলে বাঙালি সমস্ত ইতিহাস উল্টে পাল্টে এরকম দেখাই যায় যে পুরো গল্পটাই ভদ্রলোক বাঙালি। এই যে গোষ্ঠীর কথা বললাম, এই ভদ্রলোক গোষ্ঠীরই গল্প। ভদ্রলোক কথাটা কোত্থেকে এলো এটা নিয়ে অনেক রকম তর্ক বিতর্ক আছে, অত কিছুর মধ্যে যাওয়ার দরকার নেই। শুধু এইটুকু মনে রাখা ভালো যে 1820 দশকের আগে কথাটা চালু ছিল না, এবং 1857 মানে সিপাহী বিদ্রোহের পর থেকে কথাটা অনেক বেশি প্রচলিত হতে শুরু করলো। আর প্রথম বোধহয় ছাপার অক্ষরে কথাটা এসেছিল 1820 দশকেই, এই ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখায়। উনি মারাই গেছেন 1846 সম্ভবত। উনি যে বইগুলো লিখেছিলেন আমরা একটু নামে অন্তত জানি, যে নব্য বাবু বিলাস, কলিকাতা কমলালয়। নব্য বাবু বিলাসই শুধু না, তার সাথে নব্য বিবি বিলাসও ছিল। তো এই সব বই যিনি লিখেছিলেন তিনি বলেছিলেন যে এই বাঙালি মধ্যে একটা গোষ্ঠী যাদের অনেক টাকা, যারা সাহেবদের সংস্পর্শে এসে নিজেদের যে পূর্বপুরুষ, তাদের যে ঐতিহ্য, তাদের যে সংস্কৃতি, সেগুলো ভুলে যেতে চায়, অন্তত প্রশ্ন করতে চায়। আর ধর্ম নিয়ে খানিকটা নিরাসক্ত, এইরকম যে একটা গোষ্ঠী, এটাকে উনি ভদ্রলোক বলেছিলেন। তো তারপরে সেই ভদ্রলোকরা আরও পরে অনেক কিছু করলেন, জাতীয়তাবাদী যে ভাবধারা তৈরি হলো আমাদের দেশে, সেটার মধ্যে বেশ সামনে এগিয়ে এলেন। এই নিয়ে অনেক ঐতিহাসিক তো অনেক আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন, সেসব তো গেল। একটা কথাই শুধু এই ইতিহাসের থেকে আমার উল্লেখ করতে ইচ্ছা করছে, যে সম্ভবত এশিয়া মহাদেশে এই যে ঔপনিবেশিক যে একটা সমাজ, সেই সমাজের মধ্যে বাঙালি ভদ্রলোকরাই প্রথম গোষ্ঠী যারা সাহেবদের সংস্পর্শে এসে নিজেদের সমাজটাকে অনেকটা পরিবর্তন করে নিতে পেরেছিলেন। আর বোধহয় এরকম উদাহরণ নেই, থাকলেও সময়ের হিসেবে পড়ে আর কি। এখন কথাটা হচ্ছে পরিবর্তনটাই বা কীরকম হলো। পরিবর্তনটা কি খুবই মানে একেবারে সোজা একটা অগ্রগতির ইতিহাস? এরকম না, কারণ অনেক রকম সীমাবদ্ধতা ছিল। যেটা বলা হয় সেটা হচ্ছে ভদ্রলোক গোষ্ঠীর নিজস্ব যে চরিত্র, সেই জন্যেই এই সীমাবদ্ধতাগুলোও তৈরি হলো। অনেক যে অগ্রগতি হওয়ার কথা ছিল সেগুলো হলো না। সুতরাং এক ভীষণ জটিল ব্যাপার, ভদ্রলোক খারাপ না ভালো সেই নিয়ে আমাদের ভাবনা চিন্তা এবং তর্ক বিতর্কের অবকাশ বিস্তর অনেক হয়ে গেছে, এবং আরও অনেক হবে বলে আমাদের আশা এবং আশঙ্কা। এইগুলোই আমরা একটু শুনবো এখন ওদের কাছ থেকে। আমি বেশি আর কথা বলবো না। প্রথম বক্তা শ্রী সব্যসাচী ভট্টাচার্য। নমস্কার। সত্যেন দত্ত থেকে সুকুমার রায়, আবার সে এসেছে ফিরিয়া। পাগলা দাশুর একটি বিখ্যাত উক্তি। আমার কাজ এখানে কিছু বলার নয়, যারা বলবেন তাদের উস্কে দেওয়ার। কাজেই আমার মতামতটা সেই কারণে। আর মনে রাখবেন, দূত অবদ্ধ। বাঙালি মানেই কি ভদ্রলোক? এর একটা উপায় আছে, আমি বৈজ্ঞানিক, সেটাকে বলা হয় বিপরীতের বিপরীত। মানে দুটো নেগেটিভ হলে সেটা পজিটিভ হয়। সেইভাবে জিনিসটা দেখা যাক। কে বাঙালি যে অবাঙালি নয়? কে ভদ্রলোক যে অভদ্র নয়? অর্থাৎ আপনারা অলরেডি বুঝে গেছেন আমার কি বক্তব্য, তাই না? এটা একটা সংখ্যালঘু সম্প্রদায়। তারা ইতিহাসে প্রায় 200 বছর মোটামুটি, যেটা সেমন্তী বলল, তাদের একটা পরিচয় ছিল, তার আগে ছিল না, এবং কিছুদিন বাদে আর কিছু থাকবে না। আমাদের এখানে একটা অধিবেশন হয়েছে, তার নাম হচ্ছে কে লেখে কে পড়ে।
তার একটা ওই 200 বছরের উত্তর হচ্ছে, ভদ্র সম্প্রদায় লেখে নিজেদের জন্য, নিজেরা পড়ে এবং নিজেরাই উপকৃত হয়। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। বাংলা নবজাগরণ ভদ্রলোকদের ধারণা তাদের তৈরি করা, ভদ্রলোকের জন্য, ভদ্রলোক শ্রেণীর, এবং সেই কারণেই তার জন্ম। শুরু মোটামুটি এই ভদ্রলোকেরা বলেন, রামমোহন রায় সময় তো সেটা তৈরি হয়নি, আমি রাফলি সতীদাহ যখন ইললিগাল হলো সেই সময়টা থেকে আমি আধুনিক সময় ধরে নিচ্ছি। অ্যাবলিশন অফ সতী শুরু, এটা খুব কঠিন, এর সূত্র হুতম প্যাঁচার নকশায় আছে। মধ্য গগন বঙ্গভঙ্গ, সেটা হচ্ছে 1905, রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ শ্যাম বেনেগালের মতে সত্যজিৎ রায়ের পরলোক গমন, এটা কাগজে লেখা আছে, আমার খুব ভালো লেগেছিল। এর একটা অল্টারনেটিভ যারা জানতে চান তারা তপন রায়চৌধুরী, ঐতিহাসিকরাই এই ব্যাপারে একমাত্র বিশ্বাসযোগ্য, আমাদের মতো লোকেরা নয়। তপন রায়চৌধুরী একজন বিদগ্ধ ঐতিহাসিক এবং বাঙালনামা লেখার জন্য বিখ্যাত। তিনি এই একই কথা, শ্যাম বেনেগাল, তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি আপনি সত্যি লিখেছিলেন, না যে আমার স্মৃতি আমাকে গোলাচ্ছে? তো উনি বললেন, সত্যি তো বটেই, আপনি মনে করেন এটা সত্যি নয়? না না, সত্যি নিশ্চয়ই। তা তপন রায়চৌধুরী ঠিক একই কথা বলেছিলেন অসীম দাশগুপ্ত, আরেকজন ঐতিহাসিকের বিষয়। হ্যাঁ, তাহলে কি হলো? অনেক কিছু হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় সূত্রটা কিন্তু ইম্পিরিয়ালিজমে। ইম্পিরিয়ালিজমের সময় 3টে প্রেসিডেন্সি ছিল, বেঙ্গল, মাদ্রাস অ্যান্ড বম্বে। বাকিটা ছিল আমাদের দেশের শাসকরা, কেউ রাজা, কেউ নবাব ইত্যাদি, প্রিন্সিপ্যালিটিস। আধুনিকতা আমার মতে ওই প্রেসিডেন্সিতে এসেছিল আমাদের শাসকদের হাত ধরে। আমার মতো বৈজ্ঞানিকরা কোনোদিন মনে করেন না যে নিউটন ইংরেজ। নিউটন আপনার যতটা আপনি মনে করেন আপনার। কিন্তু আধুনিককালে এইসব কথা বলা আজকাল আর যায় না, এটা নিয়ে এরা তর্ক বিতর্ক করবেন। আমার কিছু বলার নেই, আমি শুধু এইটুকু বলবো যে এম্পায়ার কি ধ্বংস হয়ে গেছে? না। আমি কলকাতা লিট ফেস্টে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, তাতে সকাল থেকে রাত অবধি কোনো বাংলা কথা শুনিনি, শুনেছি ইংরেজি কথা। যারা বলেছেন তারা ইংরেজিতে লেখেন। এম্পায়ার রাইটস ব্যাক বলে একটা টাইমস আর্টিকেলের একটা হেডিং ছিল। কার লেখা আমি মনে করতে পারছি না, সেটা অমিতাভ ঘোষ হতে পারেন, অরুন্ধতী রায় হতে পারেন, ঝুম্পা লাহিড়ী হতে পারেন, কেউ একজন। এম্পায়ার রাইটস ব্যাক, এইটা ছিল হেডলাইন। তো এম্পায়ার ইজ রাইটিং, বাংলায় নয়, অন্য জায়গায়। বিষয় হয়তো অনেক সময় অন্যরকম নয়। অমিতাভ ঘোষ একজন জাতিস্বরকে নিয়ে একটা উপন্যাস লিখেছেন। তিনি সাদার্ন অ্যাভিনিউতে হঠাৎ জেগে উঠে আমিষ খাবার ইচ্ছা প্রকাশ করেন। তো এই রকম জিনিস কিন্তু চলছে, মানে ভদ্রলোকেরা বিনষ্ট হয়ে যাবেন, আর 10 বছর পরে আর কোনো কেউ থাকবেন কি না তার জন্য বোধহয় সরকারের কাছ থেকে সার্টিফিকেশন দরকার হবে যে আমি কি ভদ্রলোক। তো এইটা হচ্ছে আমার এইটুকু বক্তব্য। হ্যাঁ, যারা বলবেন তাদের জন্য অনেক সময় আমার দেওয়া উচিত। আমি একটা মামুলি কথা বললাম যে আপনাদের উস্কে দেওয়ার জন্য, এর বেশি আমার খুব কিছু বলার নেই। আর কিন্তু বাঙালিদের একটা স্বভাব আছে যে সামনে মাইক্রোফোন থাকলে মানে একেবারে অবান্তর কথা, আমার জীবনের ইতিহাস ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমাদের প্রাইভেটে অলরেডি হয়ে গেছে। স্বপন দাশগুপ্ত এবং আমি আমাদের আদি বাড়ি গুপ্তিপাড়ায় এটা আমরা ঠিক করে ফেলেছি। সুতরাং উনি যা বলবেন তার সঙ্গে আমাকে অন্তত অর্ধেকটা মিলিয়ে বলতে হবে। হ্যাঁ, স্বপনবাবু।
সব্যসাচী বাবু একটু ফাঁকি দিলেন মনে হয়। আসুন স্বপন সুপ্ত। নমস্কার সবাই। সত্যেন দত্তর কবিতা নিয়েই আরম্ভ করেছিল, তো ওটা দিয়ে আমার একটা ছোট্ট একটা অ্যানেকডোট বলতে হবে। একবার শেখ মুজিবুর রহমান শ্রীলঙ্কা গেছিলেন। শ্রীলঙ্কাতে গিয়ে ওনার হয়তো মনে পড়লো যে আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, তো উনি সিরিমাবো বন্দর নায়ককে এই কথাটা ওনার ক্যারেক্টারিস্টিকভাবে বোঝালেন। তো সিরিমাওর উত্তর ছিল, ওয়েল আই হোপ ইউ ডোন্ট প্ল্যান টু এমিউলেট দ্যাট। তো এটা তো খুব সিরিয়াস একটা আলোচনা না, তাই জন্যে আমি এই আলোচনাটা আসার আগে আমার হঠাৎ একটা মনে হচ্ছে, গত এক সপ্তাহ ধরে হঠাৎ দেখছি যে একটা এপিডেমিক অফ সেমিনার্স এই ভদ্রলোক বা বাঙালিয়ানা বাঙালিয়ত্ব তাই নিয়ে লোকে ছড়ি করছে। গতকাল আমি ক্যালকাটা ক্লাবে আমাদের খুব ডিস্টিংগুইশড একজন আমলা, তার একটা বই বেরিয়েছে বাঙালির মন বলে। তো উনি বলছিলেন, তো উনি বললেন যে উনি আরম্ভ করলেন গিবন্সের ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার। আই থিঙ্ক ওটা একটা হিন্ট দেয়া গেল যে লোকেদের মনে কি হচ্ছে এখন, যে বাঙালিদের কি আমরা শ্রাদ্ধ সেরিমনিটা আরম্ভ করছি নাকি ভদ্রলোকরা এখন তাদের কি স্থান আছে। তো সেলিম সাহেব আসবেন, বলবেন, ওনাদের পার্টিতে তো আগেই বলে দেওয়া হয়েছিল ভদ্রলোক হতে পারে, কমিউনিস্ট হতে পারে না। অশোক মিত্র বলেছিলেন, আই এম নট আ ভদ্রলোক, আই এম আ কমিউনিস্ট, মার্কসিস্ট, যাই বলে থাকুক। তো ভদ্রলোক বলতে যদি আমরা 1820-30 এরকম সময় যদি ওর অরিজিনটা দেখি, সেই সময় একটা ইংল্যান্ডে একটা টার্ম ছিল মানে জাস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরেই একটা প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে ইংল্যান্ডের লোকেরা বলতো যে উই আর আ পোলাইট অ্যান্ড কমার্শিয়াল পিপল। তো আমার ওই পোলাইট অ্যান্ড কমার্শিয়াল পিপলেরই অনুবাদ একটা দিকে ভদ্রলোক হয়েছিল। তো ভদ্রলোকটা, তাছাড়া আমরা একটা ওভারডোজ অফ এনলাইটেনমেন্ট পেয়েছিলাম। আমরা র্যাশনালিজম বলে একটা জিনিস খুব হজম করে ফেলেছিলাম। ডিরোজিও সাহেব কালী মন্দিরের সামনে গিয়ে টুপি খুলে বলেছিলেন, ম্যাডাম হাউ আর ইউ। এই ধরনের একটা শিক্ষা, এটাকে আমরা নিজেকে ভাবতাম যে আমরা কোনোভাবে আমরা একটা আলাদা একটা জন্তু। আমাদের কাছেই আছে সব শিক্ষা, আমাদের কাছেই আছে এনলাইটেনমেন্ট, আমাদের কাছেই আছে সায়েন্টিফিক ইফ নট অ্যাপ্রোচ, অ্যাটলিস্ট দ্য টেম্পার ওয়াজ দেয়ার। সেটা আবার সংবিধানে আবার ঢুকিয়েও দেওয়া হলো। তো এইটা ছিল আমাদের মডেল। এই মডেলের সঙ্গে আরেকটা জিনিস এসে গেছিল, যে এই কমার্শিয়াল পিপল যেটা বলা হতো, সেটা ওই দ্বারকানাথ ঠাকুর আর তারপরে এদিক ওদিক একজন দুজনের পরে ওটা আমরা কোনোভাবে কবর দিয়ে দিলাম। তারপরে এসে গেল, আপনার মনে আছে জলসাগরে সত্যজিৎ রায়ের ওই জমিদার কিরম অহংকারের সঙ্গে তার লাস্ট মোহরটা ছুঁড়ে দিল, কেন তার পাশে আসছে একজন কোন আপস্টার্ট একজন বিজনেসম্যান, ব্যবসায়ী। এটা অনেক জায়গায় একটা আন্ডারলাইং থিম একটা ছিল। মৃণাল সেনেরও সিনেমাতেও এটা দেখতে পারবেন, ওটাই ছিল একটা সাবটেক্সট সব জায়গাতেই, একটা অ্যান্টি বিজনেস অ্যাপ্রোচ। সেটাকে আবার সেলিব্রেটেড ফিলসফিও হয়ে গেল 77-এর পরে। আমরা দেখলাম শিল্প ধ্বংস করাটা একটা বড় একটা পাস টাইম হয়ে গেল আমাদের। তো আমরা যে ভিত্তিতে বাঙালি ভদ্রলোক সারা ভারতবর্ষে অ্যাটলিস্ট ইফ নট সারা বিশ্বে
তাদের একটা স্থান তৈরি করেছিল, সেটা কোনোভাবে একটা আস্তে আস্তে আমার মাটির তলাটা ছড়ে যেতে আরম্ভ করলো। আর এখন ওই বাঘের সঙ্গে যুদ্ধ করিয়ে আমরা বাঁচিয়ে আছি। আমরা যে কাদের সঙ্গে যুদ্ধ করছি এটা আমরা খুব একটা জানি না। সব দিকেই আমরা দেখছি বাঞ্ছনা, বাঙালি বিরোধী। একটা সময় ছিল ওরা বলতো যে হোয়াট বেঙ্গল থিংকস টুডে ইন্ডিয়া থিংকস টুমরো। তার মানে আমাদের একটা একটা গর্ব ছিল, একটা অহংকার ছিল যে আমরাই দেখাচ্ছি। এখন একটা ঠিক উল্টো হয়ে গেছে, আমরা একদম ডিফেন্সিভ, ভিক্টিমাইজেশন, ভিক্টিমহুডের সেলিব্রেশন একটা চলে আসছে আমাদের দিকে, যে আমরা আর কত, সবাই আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, সেই চক্রান্তটা আমাদের ভাঙতে হবে, সে তাদের কালো হাত গুড়িয়ে দাও, সেটাই হয়ে গেছে আমাদের এখন আদর্শ, ফিলসফি। আর এর মাঝখানে বাঙালিদের স্থানটা কোথায়? আপনারা অনেক বলেন যে মানে ভদ্রলোক জিনিসটা একটা স্ট্যাটিক না, এটা চলে, এটা কনস্ট্যান্ট একটা এক ধরনের রিইন্টারপ্রিটেশন হতে হয়। বিংশ শতাব্দীর শুরুতে যাকে আমরা ভদ্রলোক বলতাম, তার সেই ডেফিনিশনটা আজকাল প্রকলিত নয়। নীরদবাবু মনে করতেন, নীরদবাবুকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে ফজলুল হককে নিয়ে, যে ডু ইউ থিঙ্ক ফজলুল হক ওয়াজ আ ভদ্রলোক পলিটিশিয়ান? সে নীরদবাবু একটা মানে খুব ড্রামাটিকভাবে বলতেন, তো বলতেন Fazlul Haq may have been a Musliman, he may have been a Pathan, but he cannot be a Bhadralok. তো ওনার মতে ভদ্রলোক বাই ডেফিনিশন কুড অনলি বি আ হিন্দু। আর উনি বলেননি এটা, নিশ্চয়ই ছিল যে ওটা তিনটে ব্রাহ্মণবদ্যী কয়েকটা কাস্ত ওরাই ছিল। তো ওই একটা সীমিত একটা ডেফিনিশন থেকে আমরা জিনিসটাকে অনেক বাড়িয়ে দিচ্ছি। এখন একটা কালচারাল অ্যাট্রিবিউট আমাদের মধ্যে, যাদের ব্যবহার একটা এক ধরনের, তার ধর্মটা খুব একটা ম্যাটার করে না, সে মুসলমান হোক, হিন্দু হোক বা নাস্তিক হোক, সেটা খুব একটা ব্যাপার না। সেই থেকে আস্তে আস্তে কিন্তু একটা জিনিস ছিল, আমাদের একটা সব বিষয়টা উত্তীর্ণ হবার একটা আকাঙ্ক্ষা ছিল, সেইটা যে কোনোভাবে ধ্বংস হয়ে গেল। যে আজকে যদি লোকে বলে যে ডিক্লাইন অফ বেঙ্গল বা ডিক্লাইন অফ দ্য ভদ্রলোক, অনেকটা সিনোনিমাস হয়ে গেছে, দুটোই একই। কিন্তু কেউ কিন্তু মনে করে না যে, কেউ বলছে না ডিক্লাইন অফ দলিত সমাজ, কেউ কিন্তু বলছে না ডিক্লাইন অফ আদিবাসী সমাজ, কেউ বলে যাচ্ছে। কদিন আগে দেখুন নির্মলা, আমাদের ফাইন্যান্স মিনিস্টার এসেছিল, ভাষণ দিচ্ছিলেন, আমিও ছিলাম, আমিও পাশে বসেছিলাম। জিএসটি নিয়ে কথা হচ্ছে যে সারা ভারতবর্ষে জিএসটি কত লোকের, কনজিউমারদের কি বেনিফিট করেছে, কতটা ন্যাশনালাইজেশন, ইকোনমিক যা বলা হয়। তো উনি বললেন পশ্চিমবঙ্গের কি এতে উন্নতি হয়েছে, আরম্ভ করলেন বাঁকুড়ার ঘোড়া, এখানের কোথায় জয়নগরের মুয়া। তো বাঁকুড়ার ঘোড়া, জয়নগরের মুয়া ভার্সেস এআই, লেভেলটা কোথায় আমরা চলে গেছি। তো আমাদের এখন এই যে, আমি একদিক থেকে তাই মনে করি যে এই রিসেন্টলি এই শীতকালে, একটা বেশ ভালো শীত পড়েছিল এবার আমাদের, এই শীতকালে অনেক রকমের যে চর্চা হচ্ছে বিভিন্ন, সে লিট ফেস্টই হোক, বইয়ের মেলা হোক বা অন্য কোনো অনুষ্ঠানেই হোক, যে বাংলা নিয়ে, যে বাঙালিদের ভবিষ্যৎটা কি, এটা একদিক থেকে আমি ভালো বলি যে খুব ভালো জিনিস। কেন, যদি না আমরা স্বীকার করি যে আমরা কোথায় ছিলাম আর কোথায় গেছি এখন, তাহলে আমরা আর উপরে উঠতে পারবো না। কবে ঘি খেয়েছিলাম সেটা হাতে গন্ধ নিয়ে আর কতদিন থাকা যায় বলুন? তাও তো আমরা ইভলভ করে যাচ্ছি। এখন গীতাঞ্জলি থেকে কি হয়েছে, কথাঞ্জলি হয়ে গেছে, ট্রানজিশন আপস্টেজ। বিশ্বভারতী থেকে বিশ্ব বাংলা হয়ে গেছি। দ্যাট ইজ প্রোগ্রেস মেবি। বাংলা তো আগেই চলে। ধন্যবাদ।
ধন্যবাদ। স্বপনদার একটা কথা খুব গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা দরকার, যে আসলে ভদ্রলোক জিনিস কথাটা তো ঠিক স্ট্যাটিক কথা নয়, এটা সমানে পাল্টেছে, আরও পাল্টাবে হয়তো। কিন্তু মানে 20th সেঞ্চুরিতেই অনেক আমরা দেখেছি এটাকে পাল্টাতে। নতুন ভদ্রলোক বলেও একটা একটা ক্যাটাগরি উঠে এসেছে, যারা ভদ্রলোককে মডেল করে অন্যান্য সমাজের অন্যান্য জায়গা থেকে তারা সেরকম হতে চেয়েছে। এই যে উনি বলছিলেন যে ব্যবহার, আচরণ, ভাবনা চিন্তা এগুলোকে একটা মডেল হিসেবে ব্যবহার করে। তো এই যে বাঙালি নতুন ভদ্রলোক গোষ্ঠীর উত্থান, এটার পেছনে আমার ধারণা যে বাম রাজনীতিরও একটা যোগ আছে, বাম ভাবাদর্শ, বাম রাজনীতির একটা যোগ আছে। যদিও বামপন্থীরা বলতেন অনেকেই যে ভদ্রলোক নই, আমি বামপন্থী, কিন্তু এদের ভাবাদর্শ যেভাবে ছড়িয়েছিল তার মধ্যে এই সোশ্যাল চার্নিংটা অনেক বেশি হয়েছে বলে সেই সময়টা আমাদের ধারণা। আমি এখন শুনতে চাই, আমরা এখন শুনতে চাই আমাদের পরের বক্তা মোহাম্মদ সালিম। ধন্যবাদ শ্রীমন্তী। আসলে যখন আমি এখানে আসছিলাম, বাইরে দেখলাম আয়োজকরা অনেকগুলো কোটেশন লাগিয়েছেন, তাতে একটা লিখেছেন বলার আগে ভাবতে হয়। তো আমি ভাবছিলাম, কিন্তু যে সংজ্ঞা কি ভদ্রলোকের। তারপরে দেখলাম লোগোতে লেখা আছে আত্মসম্মান, আত্মবিশ্বাস, আত্মরক্ষা। তারা বুঝলো একটা ভদ্র জনসমষ্টির একটা সংগঠন এবং তাদের আলোচনা। সুতরাং এইগুলো হচ্ছে কতগুলো চিহ্ন ঘোষিত। তারপর আরেকটা, যখন আমাদের প্রথম বক্তা বললেন সব্যসাচী বাবু, তখন আমি বুঝলাম যে উস্কানিদাতাও আর একটা সংজ্ঞার মধ্যে অংশ হতে পারে, যে ভদ্র সমাজ হতে হলে, ভদ্রলোক হতে হলে ওনাকে ভদ্রলোক মনে করি এবং উনি বলেন আমি উস্কে দিচ্ছি। সুতরাং আরেকটা আমি সঙ্গে পেলাম। আসলে যে কোনো শব্দের একটা কনোটেশন থাকে, ডিনোটেশন থাকে, এবং এখানে আগে যারা বললেন আমরা সবাই বিশ্বাস করি যেটা স্ট্যাটিক নয়, একটা জায়গায় দাঁড়িয়ে থাকে না। 19 শতকে যখন এই ভদ্র লোক বিষয়টা আসছে, আর আজকে যখন আমরা 21 শতকের গোড়ায় যখন আলোচনা করছি, তো এক জায়গায় তো দাঁড়িয়ে নেই। আমরা এমনি বলতে পারি, যেমন আগে বলতাম ভদ্র পোশাকে এসছে কিনা। আচ্ছা, এটা 19 শতকে ভদ্র পোশাক মানে হচ্ছে ধুতি, পাঞ্জাবি। বাবু কালচারে যা ছিল, আমি দেখলাম এখানে কেউ ভদ্রলোক নয় 19 শতকে নিয়ে, আমি নিজেও নয়, অন্যরা কেউ দেখলাম দর্শকদের মধ্যে, আপনার এসে লাভ নেই, যে ওই যে ধারণা ছিল যে একটা ধুতি পাঞ্জাবি পরিতে হবে বাবু কালচারে, দেখা নেই, পাল্টায়, এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। দ্বিতীয়ত হচ্ছে ভীষণ ন্যারো এক্সপ্লেনেশন সংজ্ঞাটা ভদ্রলোক সম্পর্কে। জেন্ডার জাস্টিস নেই সেমন্তি, ইংরেজিতে বললে বলে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। তো বাঙালি তো যখন 19 শতকে যখন এটা ইভলভ হয়েছে, তখন মহিলারা কেন শুধু অন্তঃপুরবাসিনী, শুধু একটা ভদ্রলোক, ভদ্র মহিলা ব্যাপার নয়। প্রথমেই আমরা দেখলাম যে ভদ্রলোক বলতে আমরা একটা সংকীর্ণতা দ্বারা পরিচালিত হই, আর 50% অফ দ্য পপুলেশনকে বাদ দিয়ে দিই। যেমন না, অনেক সময় ধরে না, লোকটা তো হচ্ছে সবাইকে নিয়ে, গোটা বিশ্ব লোক নিয়ে কথা হচ্ছে, সুতরাং এটা মহিলা ইনক্লুডেড ধরে নিলাম। তারপরে হচ্ছে এটা কলকাতা কেন্দ্রিক, যেহেতু ওই সময় সিপাহী বিদ্রোহের কথা বলা হলো, তার আগে পরে 19 শতকে খিড়কি থেকে সিংহদুয়ার, খুব বেশি হলে শান্তিপুর, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যে বেরোয়, সংস্কৃত কলেজ অধ্যাপক এখানে আছেন, হিন্দু কলেজ থেকে পেরিয়ে খুব বেশি হলে শান্তিপুর, কৃষ্ণনগর। তার বাইরেও যে জগৎ আছে এবং সেখানেও যে বাঙালি আছে, এটাই তো স্বীকার করা হতো না। ভদ্রলোক তো ছেড়ে দিন। এই জন্য বাঙাল নামা, যারা পূবে ছিল তারা বাঙাল, তারা বাঙালি নয়। সুতরাং এই সংকীর্ণতা ছিল প্রথম থেকে ইনবিল্ট, কারণ খুব সংকীর্ণ একটা গণ্ডির মধ্যে ছিলাম আমরা। তো তার মধ্যে তাদের একটা, যেন বলা হচ্ছে, অনেক ঐতিহাসিক ভূমিকা আছে। গোটা আমাদের শিক্ষা, সংস্কৃতি, চেতনা, রাজনৈতিক বোধ, আন্দোলন, সংগ্রাম, যা যা বলেন, এন্টারপ্রেনারশিপ, সেটা হচ্ছে এই ভদ্র সমাজ একটা বড় ভূমিকা পালন করেছিল। আধুনিকতা, কমিটি অফ নেশনের সামনে দাঁড়িয়ে বাঙালি হিসেবে গর্ব যদি করতে চাই বা করি, এখন যদি করার মতো সাহস থাকে বা দুঃসাহস থাকে, তাহলে সেখানে এই 19 শতকে এই যে ভদ্রলোক বা ভদ্র সমাজ, আবার আরেকটা বলেছি, তোমার সেমন্তী বলার সময় শ্রেণী শব্দটা ব্যবহার করলো, তো তখনও যখন এই ভদ্রলোক ব্যাপারটা যখন এসছে, তখনও শ্রেণী কনসেপ্টটা আসেনি আমাদের দেশে।
এই জন্য আমরা ভদ্র সমাজ বলতাম, ভদ্রকুল বলতাম, যেটা আগে থেকে হয়ে এসছে আর কি। এবং একটা কৌলিন্যের ব্যাপার ছিল। আগে যেটা ছিল জাতিগত কৌলিন্য, যখন পুরনো ফিউডাল সামন্ততান্ত্রিক ব্যবস্থাটা ভাঙছে, পুরনো মূল্যবোধ ভাঙছে, স্বপ্ন রেগে যাবেন, পুরনো সনাতনী ব্যবস্থা ভাঙছে এবং নতুন আধুনিক পশ্চিমী দর্শন, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, ভাষা, সাহিত্য, তার থেকে অনেকে অনেক কিছু আহরণ করছেন। পশ্চিম যেখানে খুলিয়াছে দ্বার, সেটা হতে আনে নানা উপহার। তখন দাঁড়িয়ে এই কৌলিন্যটা হয়ে গেল বুদ্ধির কৌলিন্য, আর কিছু অংশ হলো ধনের কৌলিন্য। সুতরাং আমি ভদ্রলোকের মধ্যে পড়ি না, কারণ আমার ধন কৌলিন্য নেই, বুদ্ধি কৌলিন্য নেই। কিন্তু একটা কৌলিন্যতা, এই যে সংকীর্ণতার কারণে একটা কৌলিন্য ব্যাপার ছিল। সেখানে ভাষা ছিল সেরকম। শোনো, কুচবিহারে কি বলছে, দিনাজপুরে কি বলছে, পূর্ব বাংলা আমি ছেড়ে দিলাম, চট্টগ্রাম, সিলেট, এগুলো এখানেই দাঁড়িয়ে দক্ষিণ 24 পরগনায় কি বলছে। আর আমরা এখানে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ পরবর্তী বাংলা কি বলছি, তার মধ্যে এটার মজার একটা কথা আছে। এক সময় প্রেসিডেন্সি কলেজ থেকে পড়ে একজন বাংলায় তিনি গেলেন এই ভাঙড়ে বাংলার শিক্ষক হয়ে। তো হেডমাস্টারকে প্রথমে গিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা এতস্থলে কি ব্যাঘ্র অবলোকিত হয়? উনি বললেন, আপনি একটু বাংলায় বলতে পারবেন? কারণ উনি ভাঙড়ে যাচ্ছেন মানে সুন্দরবনে চলে এসেছি তখন উনি, আমি 19 শতকের কথা বলছি। তো এইটা হচ্ছে এই যে একটা ঘেরাটোপের মধ্যে ছিলাম, এই ঘেরাটোপটা ভাঙছে। উনি বলছেন দলিত সমাজের কথা বলা হচ্ছে না। আসলে এই যে প্রান্তিক মানুষ, দূরবর্তী অংশের মানুষ আসছে শিক্ষার জন্য হোক, রাজনীতির জন্য হোক, স্বাধীনতার জন্য হোক, যে বিস্তার হয়েছে, এক্সপ্যানশন হয়েছে, তাতেই এই কুলীন সমাজ মনে করছে সব গেল, আমাদের সব গেল। কেউ কেউ সাধ্যের কার্ডও ছাপিয়ে দিয়েছেন, মেনু ঠিক করা বাকি আছে। কিন্তু আসলে এক একটা সময়ে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে সোসাইটি, তার মধ্যে যারা এনলাইটেন্ড, এডুকেটেড, যারা ফরওয়ার্ড লুকিং, তারা একটা রেসপন্স সিস্টেম তৈরি করে। সেটা সবসময় গ্রহণযোগ্য হতে পারে, কারোর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তাহলে ওই সময় দাঁড়িয়ে তখনও ভদ্রলোক সমাজের দুটো ভাগ ছিল। একদল পশ্চিমী শিক্ষা, দর্শন, এসব বেন্থাম, মিল এসব পড়ে মনে করলেন যে ইংরেজ এসছে বলে আমরা কতগুলো উপকৃত হয়েছি, কতগুলো জেনেছি। আবার একদল মনে করলেন এটাকেই হাতিয়ার করে নিয়ে এই শাসনের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তাহলে এটা কোনো হোমোজিনিয়াস নয়। এই ভদ্র সমাজের মধ্যেই ওই তৎকালীন সমস্ত ডকুমেন্টস পড়লে, ডিটেকটিভ ডিপার্টমেন্টের সব রিপোর্ট পড়লে, কেউ কেউ মনে করছেন এরা ভালো, আমাদের জন্য সাহায্য করবে, আমাদের শাসনটাকে চালানো সাহায্য করবে, উপনিবেশ শাসন। আর কেউ কেউ মনে করছেন যে এরা হচ্ছে খুব বিপদ। এবং পরে যা আন্দোলন হলো, সশস্ত্র আন্দোলন হলো, তাতে এরাই তো ভদ্রলোক, এই পরিবারের ছেলেমেয়েরাই তো বেরিয়ে এলো, তারাই তো করছিল। যার ফলে এটা দুটো দিকই আছে। কিন্তু যে বললেন, স্বপনবাবু বলার সময় বললেন সেলিম সাহেব, মুস্তাফা আলী পড়া থাকলে সেলিম সাহেব বলতেন না। এই যে সংকীর্ণতার মধ্যে শুধু নারী পুরুষ নয়, ইংরেজ শাসনের সময় খুব ডেলিবারেটলি শিক্ষিত বাঙালি অংশকে, যে দেশভাগের আগে, বাংলা ভাগের আগে, এইসব কথা বলার আগে যে অখণ্ড বাঙালি জাতি সত্তা, তাকে ইংরেজ শাসকরা ভাগ করল। এখন যেমন খাদ্য নিয়ে হয়, পোশাক নিয়ে হয়, নানা রকম দিক থেকে ভাগ হয়, তখন এটা হয়েছিল সম্বোধন নিয়ে। তাহলে স্বপন বাবু আর সেলিম সাহেব, কারণ এতে খুব এই ভদ্রলোক এবং বাবু, এটা দুটো অনেক কাছাকাছি সংজ্ঞা ছিল, এটা বলার সময় বলেছে আর কি। কিন্তু তাতে খুব বাঙালি ভদ্রলোকের খুব গর্বিত হওয়ার কথা নয়। আসলে বাবু শব্দটা অপভ্রংশ ফ্রেঞ্চ উচ্চারণে, কারণ ইংরেজরা এত ফরাসি এসেছিল, তখন ওরা বেবুন শব্দটায় নটাকে সাইলেন্ট উচ্চারণ করতো। এবং নেটিভদেরকে যখনই কেরানি কুল হোক বা দারোগা হোক বা যাকে নিচু স্তরে যারা শিক্ষিত বাঙালি যাদেরকে নিয়েছিল, তারা যখন আসতো অফিসে, এই পরনিন্দা পরচিৎসা যখন হচ্ছে, কতটা নেটিভরা খারাপ, তখন এই বাবু আসছে। বাবুটা কিন্তু সম্বোধন একটা সম্মানের, বাবু কালচার একটা তৈরি হলো, অফিটান গাড়ি থেকে সব যা আমরা জানি। আর মুসলমানরা তাহলে এখানকার নয়, ইন্ডিজেনাস নয়, এখন যাদেরকে বাংলাদেশি, রোহিঙ্গিয়া, বিদেশি, এই SIR এসব কাণ্ড হচ্ছে,
তাহলে জাতিসত্তাকে ভাগ করার জন্য বলা হলো এরা হচ্ছে আপ কান্ট্রি সেটলার্স। আমরা সাহেব, মেম সাহেব এগুলো বলা হতো যারা বিদেশ থেকে এসছে, বা খুব বেশি হলে উর্দুতে বা ফার্সিতে নাম যখন উচ্চারণ করা হয় উত্তরপ্রদেশে, তখন ওটার পেছনে সাহেব লাগানো হয় সম্মান দিয়ে, যেমন মহাশয় মহাশয়া হয় সেরকম সাহেব। তাহলে এই বাঙালি কিন্তু ধর্মের দিক থেকে আলাদা হলে তার সম্বোধন বাংলা ভাষা, এবং সেটা ভদ্র সমাজ মেনে নিল খুব ভালোভাবে, যে তাহলে একদল হচ্ছে বাবু আর একদল হচ্ছে সাহেব। নজরুল সাহেব নয় কিন্তু, কিন্তু মুজাফর সাহেব, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এইটা হচ্ছে যে ডিনোটেশনটা ক্রমাগত ভাঙা হলো। তাহলে কোনো ওই হেমব্রম, টুডু তারা কিন্তু বাবু হতে পারে না। ওই যেটা আমার বলতে অসুবিধা আছে, বললো বদ্যি, ব্রাহ্মণ, কায়স্থ, তার একটা নিজেরই একটা লিমিটেড করে দিয়েছিলাম, এবং তারা সব গেল ওরা তখনই করতে আরম্ভ করলো যখন বাকিরা এসে বললো যে আমিও তো কলেজে ঢুকতে পারি, আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি, আমিও তো শিক্ষিত হতে পারি, আমি তো কবিতা লিখতে পারি, আমিও তো লিট ফেস্টে যেতে পারি। তখন মনে হয় সব ভেঙে গেল। এটা ঔদার্যের অভাব আছে। এসব বাকি যা শব্দ লেখা হয়েছে তার সঙ্গে এই সংকীর্ণ মনা বিষয়টা থেকে যদি ওঠা যায়, যেটা রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বলেছিলেন, ওই জাজিম তোলার ব্যাপারটা যদি না থাকতো, তাহলে আরও বেশি ঔদার্য দেখাতে পারলে, আরও অনেককে যদি সম্মিলিত করা হতো, তাহলে এটা হচ্ছে সমাবেশী হবে, ইনক্লুসিভ হবে না এক্সক্লুসিভ হবে। আসলে ভদ্রলোক বিষয়টা কনসেপ্ট থেকে এখনো পর্যন্ত এটা একটা এক্সক্লুশনারি। ভদ্রভাবে কথা বলতে জানে না, ভদ্র পোশাক পরে আসেনি, ভদ্র সমাজে অচল। তাহলে একটা বাঙালি মানেই যে ভদ্রলোক, বা ভদ্রলোক মানেই যে বাঙালি, এটা কখনো হতে পারে না, কারণ দুটো সমার্থক নয়। একটা সংকীর্ণ, আর বাঙালি পরিচয়টা অনেক বিস্তৃত এবং বিস্তারিত। ভদ্রলোক সমাজ বেঁচে যাবে, ভদ্র সমাজ বেঁচে যাবে যদি সে এই এক্সক্লুসিভ মেজার থেকে ইনক্লুসিভনেস দেখাতে পারে, এবং ইহাদেরও পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার বলে যদি একটা বৃহত্তর পরিবেশের মধ্যে, পরিমণ্ডলে, যেখানে মহিলা, যেখানে কলকাতার বাইরে বৃহত্তর বাংলা, শুধু দুই বঙ্গ নয়, বঙ্গ, বহির্বঙ্গ, অন্তর্বঙ্গ এবং বহির্বঙ্গের এই সবাইকে যদি এই ঔদার্যের সঙ্গে সামিল করতে পারি, এবং শেষে যেটা লেখা আছে আত্মরক্ষা, একা ভদ্র সমাজ নিজের আত্মরক্ষা করতে পারবে না যদি না সে এই ঔদার্য দেখিয়ে বাকিদেরকেও সামিল করতে পারে। এবং সেই সামিল, সেটা ব্যবসায় হতে পারে, বাণিজ্য হতে পারে, রাজনীতি হতে পারে, শিক্ষায় হতে পারে, সংস্কৃতিতে হতে পারে, কবিতায় হতে পারে, যা যা আর যা আছে। কিন্তু এখনও আমাদের মনে এখানে একটা ব্রাহ্মণিজম কাজ করছে। ব্রাহ্মণিজম মানে শুধু ব্রাহ্মণ সন্তান নয়, সেটা স্বপন দাশগুপ্ত হতে পারেন, নামে বদলি হলেও, যে এই যে একটা এক্সক্লুসিভ মেজার্স, কৌলিন্য, এই কৌলিন্যর জায়গা থেকে নামতে হবে। আর যদি আমরা না নামতে পারি, আমাদের মুখ্যমন্ত্রী মোটামুটি এই যে বাঙালি ভদ্রলোকের যে ঔন্নাসিকতা ছিল, উড়ে মেড়ো, অসমিয়াদের সম্পর্কে, বাঙালদের সম্পর্কে, বাকিরা সব আলাদা, আমরা নবজাগরণের উত্তরসূরি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি, ওদিকে হচ্ছে রামমোহন, বিদ্যাসাগর, এদের যথার্থ উত্তরসূরি, এইভাবে যেটা ঘোষিত ছিল, সেখানে কিন্তু এই শীতকালে একটা শুধু ফেস্টিভ্যাল হয় তা নয়, ওই পিউমিস থাকে না, স্টোন ঝামা, যেখানে ডেড সেলগুলোকে ঘষে তুলে দেওয়া হয়, সেখানে আজকে আমাদের রাজ্য পরিচালনা করতে গিয়ে যেটা হয়েছে, এই যে উন্নাসিক বাঙালি যে নাটটা ছিল, ওটাকেই ঘষে অনেকটা এখন লেভেল করে দেওয়া হয়েছে। তাহলে এখন গোটা দেশ ছেড়ে দিন, পূর্ব ভারতীয় বাকি দেশ সম্পর্কে আমাদের এই উন্নাসিকতা থাকার কথা নয়, তখন ওটা খেলো হয়ে যায়, যেটা ছিল আগে তো ছিল বটেই। তো সেটা ছিল কারণ তার একটা বিশ্বজনীন আবেদন ছিল। রবীন্দ্রনাথ বিশ্বকবি হয়েছেন, তার জন্য সাইনবোর্ড লাগিয়ে বিশ্ব বাংলা করতে হয়নি, বিশ্বগুরু সাইনবোর্ড লাগাতে হয়নি, কারণ তার লেখার মধ্যে, তার কবিতার মধ্যে, তার গানের মধ্যে, তার দর্শনের মধ্যে, তার ভাবনার মধ্যে এই বিশ্বজনীনতা ছিল। যদি বিশ্বজনীনতা না থাকে, তাহলে সাইনবোর্ড লাগিয়েও, হোর্ডিং দিয়েও, বিজ্ঞাপন দিয়েও আমরা বিশ্ব নাগরিক হতে পারবো না। শেষ আমি বলি একটাই, অনেকগুলো কথা হলো, একটু পূর্ব বাংলা সম্পর্কে বলি, কত অ্যানেকডট বলা হলো। তো বাঙালি আর একটা পরিচয় আছে, সেটা হচ্ছে হাবিব তানভীর,
ওই ছত্তিশগড়ের লোকাল যিনি নাটক করতেন না, তো উনি ওনার তার একটা ছোট ইন্টারভিউতে বলছেন যে আমি একটা ওয়ার্কশপে ঘুরতেন, তো নাটকের ওয়ার্কশপে ঢাকায় গিয়েছিলাম, অনেক আগের লেখা, তো মারা গেছেন উনি। তো সেখানে আমি গিয়ে দেখলাম, এবং তারপর ওখানে যে নাট্যকার বন্ধু ছিল তাকে জিজ্ঞাসা করলাম ওয়ার্কশপের পরে যে আচ্ছা তোমাদের এটা কী বলো তো আধিক্যতা, পৃথিবীর সব লোকরা নিজের নিজের পছন্দ মতো খায়, কিন্তু কলকাতায় গেলে বা ঢাকায় গেলে দেখি ইলিশ মাছ নিয়ে আলোচনা হয়, কত সাইজের ইলিশ উঠলো, হ্যাঁ কত কিলো উঠলো, পদ্মার ভালো না গঙ্গার ভালো, তো এই আধিক্যতা কেন? তখন ওই নাট্যকার তিনি উত্তর দিচ্ছেন, আসলে দেখো গোটা বিশ্বের লোকে যা মাছ খায়, সবাই এখনও মানে আমিষ, অনেকেই আছে নিরামিষ হয়নি প্যাটিস বিক্রেতাকে মানলেও। তো সেখানে দাঁড়িয়ে ইলিশ মাছের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ধারার বিপরীতে সাঁতার করে, আপস্ট্রিমে যত যায়, আর টেস্টটা সমুদ্রে থাকলে হয় না, কিন্তু যত ওপরে ওঠে তত বেশি সে টেস্টি হয়ে যায়, তার হাড়, তার গন্ধ, তার টেস্ট, তার তেল, হয়তো আর বলতে হবে না। তাহলে বাঙালি ভদ্রলোক বলে বুঝলাম যারা ধারার বিপরীতে সাঁতার কাটতে পারে তাদের পরিচয়। এই কৌলিন্য বা এক্সক্লুশনারি যে কথাগুলো আমরা শুনছিলাম, এটা শুনতে শুনতে ভাবছিলাম যে সে কবে বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে তুমি আমি লইয়া কি সমাজ। রবীন্দ্রনাথের কথা তো বললেনই, তবে এটাও মনে রাখতে হবে যে বঙ্কিম বলেছিলেন ঠিকই, রবীন্দ্রনাথ বলেছিলেন ঠিকই, কিন্তু নিজেদের লেখাপত্র, নিজেদের ভাবনা চিন্তা সেগুলো নিয়েও প্রশ্ন কিছু তোলা যায় যে ওদের মধ্যে ওরাও সেগুলো দিয়ে এক ধরনের একটা কৌলিন্যের চর্চাই রেখে গেছেন কিনা, এগুলো সত্যি এখন ভাবার সময় এসেছে। বিশেষত এখন যখন সত্যি সত্যি দেখা যাচ্ছে যে আমরা এই যে এক্সক্লুশনারিটা কাটে ইনক্লুসিভনেসের কথা যে হচ্ছে আর কি, সেটা ততটা করতে পারছে কি, করতে পারলে আজকে আমাদের সঙ্গে আমাদের মতো না যারা, তাদের এতটা দূরত্ব তৈরি হতো কি জানি না। বড় ভাবনার বিষয়। আমি ডেকে নিচ্ছি শ্রীকণা সিংহকে। নমস্কার। তো এই যে আলোচনা হচ্ছে একদম শেষ বেলায় পৌঁছে গেছি, আর এরপরে আর একটা অনুষ্ঠান আছে, তাই যতটা সম্ভব সংক্ষেপেই বলার চেষ্টা করব। আর একটা ব্যাপারও আমরা আলোচনায় বারবার অলরেডি শুনেছি, বারবার নয় একবার অন্তত শুনেছি, যে এই আলোচনাটা খুব একটা সিরিয়াস আলোচনা নয়, এবং সিরিয়াস আলোচনা এটা হতেও পারে না, কারণ আমরা আলোচনা করছি বাঙালি মানে শুধু ভদ্রলোক কি না, সেটা ভদ্রলোক সমাজের 4 জন মানুষ, একজন ভদ্রমহিলা সঞ্চালক, ভদ্রলোক সমাজের মানুষেরাই শুনছেন, দিয়ে আমরা শুনে ডিসাইড করে নেব যে হয় ডিসাইড করব ভদ্রলোকরাই বাঙালি, বাকিরা বাঙালি নয়, অথবা যাই হোক, তারপরে আমরা পরের অনুষ্ঠানে চলে যাব। তো তার মধ্যে যে ব্যাপারটা হচ্ছে, আমরা যখন এই জিনিসগুলো করছি, দিন কতক আগে একটা ঘটনা ঘটেছে, আমরা জানি যে একটা কারখানায় প্রায় 50 জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন, কারণ কারখানার যিনি মালিক তিনি চুরি হওয়ার ভয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে রাখতেন। এটা নিয়ে বেশ একটা শোরগোল হয়েছে, তারপর শোরগোল চাপাও পড়ে গেছে। কেন চাপা পড়ে গেছে? কারণ একজন ইউটিউবার ইনফ্লুয়েন্সার তিনি গরু আর ছাগল গুলিয়ে ফেলেছেন না একজন ওয়েটার গুলিয়ে ফেলেছেন, সেইটা নিয়ে ভদ্রলোক সমাজ অনেক বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, ফলে 50 জন মানুষ মারা গেছেন, শ্রমিক, ভদ্রলোক নন। তো সেটা নিয়ে আমরা খুব একটা ভাবনা চিন্তা এখন করছি না। এই যে এসআইআর এর কথা প্রসঙ্গে উঠলো, কাগজে বারবার আসছে, খবরে বারবার আসছে এসআইআর এর জন্য খুব হয়রানি হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নানা জনের নাম আসছে। অনেক বেশি করে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে যে সত্যিই তো ভদ্রলোক সমাজও ফাইনালি একটা ব্যাপারে একটু জেগে উঠছেন যে বাঙালির আত্মরক্ষা দরকার, কারণ অমর্ত্য সেনকে ডাকা হচ্ছে, জয় গোস্বামীকে ডাকা হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে ডাকা হলেও, এবং ডাকার কোনো কারণ নেই, অমর্ত্য সেন, জয় গোস্বামী এরা ভারতের নাগরিক ছিলেন কিনা 2002 সালে এটা নিয়ে সন্দেহ থাকার লজিক্যাল কারণ নেই। হয়তো একটা এআই বা সফটওয়্যারের কাছে ব্যাপারটা সমস্যার হতে পারে, কিন্তু তাদের তো সব ডকুমেন্ট আছে, তাদের তো 2 মিনিটে ব্যাপারটার সমাধানও হয়ে যাবে। কিন্তু এই বাংলায় যে বাঙালিরা গঙ্গা ভাঙনের শিকার, যাদের ডকুমেন্ট হারিয়ে যায়, জলে ভেসে যায়, এই রকম সুন্দরবনে বা মালদা জেলায় তাদের যে সমস্যা, সেটা নিয়ে আমরা কিন্তু খুব একটা ততটা আলোচনা করিনি, কারণ ভদ্রলোক সমাজের ততটা সমস্যা নয়। বা বিভিন্ন রাজ্যে বাঙালি পরিচয়ের জন্য যে শ্রমিকরা প্রত্যেক দিন আক্রান্ত হচ্ছেন, অনেকে মারা যাচ্ছেন, খবর আসছে বারবার,
খবরগুলো নিয়ে আমরা ততটা গা করি না, কখনো প্রতিবাদ খুব হিংসাত্মক যদি হয়ে ওঠে তখন আমরা একটু বলি যে এতটা হিংসাত্মক অবস্থা কেন, হওয়া উচিত নয়। এবং আমরা সবাই ভদ্রলোক সমাজের মানুষ, আমাদের ভদ্রলোক সেন্সিবিলিটিতেও সেটা আঘাত করে। কিন্তু প্রতিবাদের ধরনটার আগে যে জিনিস, যে যারা ক্ষেপে উঠছেন হয়তো 10টা 20টা 100টা ঘটনার পর একটায়, তাদের পরিবার পরিজন পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে যাচ্ছেন, সেখানে মার খাচ্ছেন বা খুন হচ্ছেন, তারাও বাঙালি কিন্তু ভদ্রলোক নন। তো ব্যাপারটা ততটা সমস্যার হয় না। বা প্রতিবেশী কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন যে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে অত্যাচার করতে হবে, তার একটা ডিফেন্স আছে, তিনি বলছেন যে তিনি ভারতীয় বাঙালিদের কথা বলছেন না, বাংলাদেশি মুসলমান বাঙালির কথা বলছেন যারা অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারী হলে তার আইনানুগ ব্যবস্থা আছে। একটা সরকার কাউকে অত্যাচার করতে হবে এটা বলতে পারে কি না এটা অন্য প্রসঙ্গ, কিন্তু ভারতীয় বাঙালি না বাংলাদেশি তাও আমরা জানি না, বাঙালি কিন্তু ভদ্রলোক বাঙালি নন, অনেক ক্ষেত্রেই মুসলমান। ফলে সেই ব্যাপারটায় আমরা কিন্তু ততটা আলোড়িত হচ্ছি না, কারণ আমাদের অনেকের কাছেই বাঙালি মানে মেনলি ভদ্রলোক, ভদ্রলোক কনসার্ন। তো এই ভদ্রলোক কোথার থেকে এলো এই নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, যে 19 শতকে যে বাঙালি ভদ্রলোক আইডেন্টিটি তৈরি হলো এবং মূলত হিন্দু এবং ব্রাহ্ম সমাজ থেকে এসে এই ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য 3টে জাতি পরিচয়ের মানুষ, ওই আমি যেখানে চাকরি করি সংস্কৃত কলেজ বা যেখানে পড়াশুনো করেছি তার রাস্তার ঠিক উল্টো দিকে প্রেসিডেন্সি কলেজ, ওখান থেকে 2 কিলোমিটারের মোটামুটি রেডিয়াসের মধ্যে কাজকর্ম করছিলেন এরকম কিছু মানুষ একটা নবজাগরণ ঘটিয়েছেন। এই নবজাগরণের কথাটাই আমি শেষে আবার ফিরে আসব। তো তখন থেকে ভদ্রলোক সমাজ এসছে এবং ভদ্রলোক সমাজের বাংলা সংস্কৃতিতে বিশাল অবদান। এখন প্রশ্ন হচ্ছে বাঙালি কারা? এইখান দিয়ে যদি আমরা শুরু করি, বাঙালি বলে কেউ কি 19 শতকের আগে ছিল না যখন ভদ্রলোক সমাজ আসেনি? বাঙালি জাতি পরিচয়টা তো অনেক পুরনো ভদ্রলোক পরিচয়ের থেকে। এবারে বাঙালি পরিচয়টা কি? এটা কি একটা আঞ্চলিক পরিচয়? এখন ইতিহাসবিদরা প্রায় নিশ্চিতভাবে দেখাচ্ছেন যে ইতিহাসের অনেকটা সময় পর্যন্ত বাংলা একটা পলিটিক্যাল বা জিওগ্রাফিক ইউনিট হিসাবে ওইভাবে ছিল না, বরঞ্চ বরেন্দ্র বা পুন্ড্র, রাঢ়, সমতট, হরিকেল, শুম্ভ এরকম নানা রকম উপ অঞ্চল ছিল। বরঞ্চ যে পরিচয়টা বাঙালি পরিচয়ের সঙ্গে অনেক বেশি কানেক্টেড সেটা ভাষা। একটা ভাষাগত কমিউনিটি হিসাবে যদি আমরা বাঙালিকে ধরি যারা বাংলা ভাষায় কথা বলেন, তাহলে যখন থেকে বাংলা ভাষা তৈরি হচ্ছে বা বাংলা লিপি তৈরি হচ্ছে, ওই আদি মধ্যযুগের সময় থেকে আস্তে আস্তে বাঙালি পরিচয়ে আসছে। আমরা জানি চর্যাপদে একটা পদ ভুসুকুপাত বলে একজন কবি লিখেছিলেন, যেখানে তিনি বলছেন যে ভুসুকু বাঙালি ভইলা, অনেকে বলছেন এই তো বাঙালি। এখন এই যে বললাম 5টা উপ অঞ্চল, তার একটার নাম বঙ্গ, সেটা কিন্তু পূর্ববঙ্গ, সেখানকার লোকেরা বঙ্গালী। আবার শ্রীচন্দ্র বলে একজন রাজার ইনস্ক্রিপশনে আছে বঙ্গালী আর দেশান্তরীয় দুটো গোষ্ঠীর তফাৎ, মানে ঘটি বাঙালের যে তফাৎটা আমরা দেখছি। তো ওই বঙ্গালী সম্ভবত বাঙালি নয়, কিন্তু আস্তে আস্তে এই বাঙালি পরিচয়, আগে হয়তো গৌড়ীয় সবকটা অঞ্চলকে মিলিয়ে বলা হচ্ছে, পরে বাংলা বাঙালি, এই যে ভাষাগত পরিচয়। আমরা ঔপনিবেশিক যুগের আগে আমরা জানি ঔপনিবেশিক শাসনের আগে গোটা পৃথিবীর জিডিপির 25% প্রায় নিয়ন্ত্রণে ছিল ভারতের, 25% চীনের। পৃথিবীর সব থেকে বড় দুটো ইকোনমি। এখন আমরা ভাবি 5 বা 4 নাম্বার ইকোনমি হলে দারুণ ব্যাপার হবে, আমরা একটা সময় প্রথম দুটো ইকোনমির মধ্যে ছিলাম। সেই সময়ে বাঙালির কিন্তু তাতে একটা বড় রোল ছিল, কারণ মুঘল আমলে যে সুবা সব থেকে বেশি রেভিনিউ দিত সেটা বাংলা সুবা। তো বাঙালির একটা বিশ্বজনীন পরিচয় তখনও ছিল। কাদের ছিল? বাংলার তাঁতিদের, যাদের তৈরি কাপড় বিদেশে যেত। যেমন মালাবারের আঞ্চলিক পরিচয় সব থেকে বেশি কাদের ছিল? যারা গোলমরিচ উৎপাদন করছেন, রোম থেকে সোনার উপজার বদলে আসতো। ফলে এমন নয় যে এআই অন্য দেশ যদি এআই এগোয় জয়নগরের মোয়া বা বাঁকুড়ার ঘোড়া সেটার সঙ্গে পারে না, মালাবারের গোলমরিচ বা বাংলার মসলিন পারতে পারে। বাঙালির তাঁতি, বাঙালির কৃষক, মঙ্গল কাব্য যদি আমরা দেখি, বাংলার বণিক সমাজের কাছে গ্রহণযোগ্যতা কোনো দেবদেবীদেরও গ্রহণযোগ্যতা নির্ধারক হয়ে যাচ্ছে। তো এই বাঙালিরা কিন্তু ছিলেন ভদ্রলোক সমাজের উত্থানের আগে। এমন নয় যে পাশ্চাত্য শিক্ষা এলো বলেই আধুনিকতা হলো, পাশ্চাত্য আধুনিকতা একমাত্র আধুনিকতা। সেটা হলে তো দাঁড়াতো যে দেশগুলো উপনিবেশ হয়নি তারা কোনোদিন আধুনিক হতো না, সেরকম তো হয়নি। সেই সব দেশেও তো আধুনিকতা পৌঁছেছে, অন্য মাধ্যমে পৌঁছেছে। বাণিজ্য তার একটা বড় মাধ্যম, এবং এই বাণিজ্যে কিন্তু প্রাক ঔপনিবেশিক ভারত এবং বাংলা দুটোরই একটা বড় ভূমিকা ছিল। বরঞ্চ ঔপনিবেশিক আধুনিকতার সঙ্গে কি এলো?
একটা জিনিস অলরেডি কথাটা আলোচনা হয়ে গেছে, দ্বিজাতি তত্ত্ব, যে ভারতীয়রা ব্যবসা বাণিজ্য করতো না, শিল্প করতো না, কিচ্ছু করতো না, শুধু ধর্ম নিয়ে মাথা ঘামাতো, এবং একসময় হিন্দুদের একটা গ্লোরিয়াস সময়, তারপরেই মুসলমান আক্রমণ হয়ে সব কিছু ভেস্তে গেল। এখন তথাকথিত যেটাকে জেমস মিল মুসলিম যুগ বলতেন, সেই সময়েই ভারতের জিডিপি এবং বাংলার অবদানের কথা বললাম। আর তার সঙ্গে যে কথাটা বলার, তার আগের বাংলা কি হিন্দু বাংলা, বাঙালির পরিচয় কি হিন্দু পরিচয়? এই যে অতীশ দীপঙ্করের নাম এক্ষুনি নেওয়া হলো, শিলভদ্রের কথা আমরা বলি, পাল শাসিত বাংলায় যখন নালন্দা বিক্রমশিলার পৃষ্ঠপোষকতা বাংলা থেকে হতো, সেই রাজারা কি তথাকথিতভাবে হিন্দু ছিলেন? নাকি বাঙালির যে হিন্দু ধর্ম তার মধ্যে সেই বৌদ্ধ, আরেকটা কথা, মুসলিম আক্রমণ হলো, বৌদ্ধ ধর্ম চলে গেল, বৌদ্ধ ধর্ম কি চলে গেল? এই যে বাংলা ভাষার আদি গ্রন্থ আমরা চর্যাপদকে বলি, বৌদ্ধ সিদ্ধাচার্যদের লেখা, কিন্তু তারা তো প্রাচীন বৌদ্ধ ধর্মে বিশ্বাসী নন, তারা তান্ত্রিক বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, সহজ জানে বিশ্বাসী। সেই সহজ সাধনা বা সহজিয়া সাধনার কথা বাংলার বাউল ফকিরের গানের মধ্যে কি থেকে গেল না? বাংলার বৈষ্ণব ধর্মের মধ্যে কি বজ্রযানী তন্ত্রের ধারা ঢুকে গেল না? বাংলার রিলিজিয়াস আইডেন্টিটি কি সবসময় একটা কম্পোজিট রিলিজিয়াস আইডেন্টিটি নয়? সেটা যদি না হতো তাহলে বৌদ্ধদের তারা, দশমহাবিদ্যার তারা হয়ে এখন তারাপীঠের মন্দির থেকে মা তারা সুইটস, চারিদিকে যে তারা নামটা বাংলায় ছয়লাভ, একজন বৌদ্ধ দেবীর নাম, হিন্দু ধর্মের অংশ হিসাবে তাকে এখন দেখা যাচ্ছে। এই ট্র্যাডিশন বাংলায় ছিল বলেই কিন্তু বাংলায়, যেমন ইসলাম যখন এসছে, রিচার্ড ইটন বা অন্যরা দেখিয়েছেন, বাংলায় ইসলামের জনপ্রিয়তার ধারা কোথার থেকে? সেই বাংলার কৃষক সমাজের কথা সেখানে এসছে, শ্রমিক সমাজের, কৃষক শ্রমিক সাধারণ মানুষ। শুধু ভদ্রলোকের ধর্ম তো বাংলার লোকায়ত ধর্ম, দেবী উপাসনা নয়। যতই কলকাতার দুর্গাপুজো আজকে একটা ইউনেস্কো হেরিটেজ ঘটনা হোক, কিন্তু যে দেবী উপাসনার সংস্কৃতির থেকে তা এসছে, সেটা কিন্তু বাংলার কম্পোজিট কালচারের মধ্যের থেকে আসা একটা সংস্কৃতি। এবং সেই ধর্মীয় পরিচয় যদি আমরা ভুলে যাই, তাহলে বাঙালি পরিচয়টা কি? বাঙালি ভদ্রলোক যে একটা বিশ্বজনীন পরিচয় তৈরি করেছিল, এই জায়গায় এসে আমি শেষ করব। আমরা প্রায়ই একটা শব্দ বলি তো, নবজাগরণ, দিয়ে আমরা বলি পাশ্চাত্য আধুনিকতা এলো, নবজাগরণ হলো। নবজাগরণ, রেনেসাঁস শব্দটার মানেই হচ্ছে পুরনো একটা জিনিস জেগে উঠছে, সম্পূর্ণ নতুন একটা জিনিস এলে তাকে নবজাগরণ বলে না। কোন জিনিসটার নবজাগরণ হলো? ইউরোপের নবজাগরণ বলা হয় যে প্রাচীন গ্রিস আর রোমান ঐতিহ্যের পুনর্জাগরণ হলো। তাহলে যদি ভারতের বা বাংলার লোকায়ত জ্ঞানের নবজাগরণ না হয়ে থাকে, সেটা তো কোনো নবজাগরণই নয়। শুধু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে কয়েকজন ইয়াং বেঙ্গল কি করলেন, সেটা কি নবজাগরণ? যে রামমোহন রায় দিয়ে আমরা নবজাগরণের শুরু বললাম, তার প্রথম বই তুহফাতুল মুওয়াহিদিন লেখা হয় যে একেশ্বরবাদের কথা বলছেন, তখনও রামমোহন ইংরাজি শিক্ষায় শিক্ষিত নন। তিনি কিন্তু উপনিষদ আর কোরআনের আদর্শকে এক জায়গায় নিয়ে এসে অদ্বৈতবাদের কথা বলছেন। তো এই নবজাগরণের মধ্যেও বাংলার লোকায়ত ঐতিহ্য আছে। যেমন ইংরাজি শিক্ষিত যুবকেরা আছে বাংলার ধর্ম আন্দোলনে। বিবেকানন্দের কথা যদি আমরা ভাবি, তার গুরু হিসাবে যিনি আছেন, যিনি যতমত ততপথের কথা বলছেন, তিনি কিন্তু ইংরাজি শিক্ষায় শিক্ষিত ধর্মগুরু নন, যদিও তার শিষ্যরা বেশিরভাগ ইংরাজি শিক্ষায় শিক্ষিত। যেমন রবীন্দ্রনাথ আছেন, তার সমান্তরালে লালন ফকিরের ট্র্যাডিশন আছে। আজকে আমরা ভদ্রলোকদের অধিবেশনে বাউল গান শুনছি, ভাটিয়ালি গান শুনছি, এই গানের স্রষ্টা ভদ্রলোকরা নন, বাংলার মাঝিরা, বাংলার কৃষকরা, তারা। তো আমি যে কথাটা দিয়ে শেষ করব, এই যে ভদ্রলোক, বাঙালি বিপন্ন কারণ ভদ্রলোক বিপন্ন, কথাটা সেটা নয়। ভদ্রলোকরা বিপন্ন কারণ বাঙালিরা সামগ্রিকভাবে বিপন্ন। এবং কেন বিপন্ন? কোনো ভিকটিম মেন্টালিটির কারণে বিপদটা নয়, নিজেদের দোষেই বিপন্ন। সেটা হচ্ছে জনবিচ্ছিন্নতা। যতই ইংরাজি শিক্ষায় শিক্ষিত ভদ্রলোক শ্রেণী হন, তারা একসময় কিভাবে বিশ্বজনীন হয়েছিলেন। দীনবন্ধু মিত্র ওই বাংলার নীল চাষিদের নিয়েই নাটক লিখেছিলেন। রবীন্দ্রনাথ যখন রিয়ালাইজ করেছেন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন, তখন গোড়ার শেষে তিনি দেখাচ্ছেন যে জন্মগত পরিচয়টা কোনো ব্যাপারই নয়। যিনি নিজেকে একজন বাঙালি ভদ্রলোক এবং জাতীয়তাবাদী হিন্দু ভাবছিলেন, তার বাবা মা আইরিশ হতে পারেন, কিন্তু মানুষের কাছে পৌঁছনোটা, দেশকে ভালোবাসা মানে মানুষকে ভালোবাসা, এই যে আত্মসমালোচনা, যেমন রবীন্দ্রনাথের লেখায় আমরা পাই। সত্যজিৎ রায়কে বাঙালি ভদ্রলোকের শেষ প্রতিভু বলা হলো, তার শেষ সিনেমা আগন্তুক, সেখানেও সত্যজিৎ রায় ভদ্রলোক সমাজকে নিয়ে কি বলছেন,
এবং কোন জনবিচ্ছিন্নতার কথা বলছেন, সেই জায়গাগুলো আমাদের ভেবে দেখা দরকার। তা বাঙালির বিপদ এই জন্য নয় যে ভদ্রলোক বিপন্ন, বাঙালি বিপন্ন বলে এবং ভদ্রলোক জনবিচ্ছিন্ন বলে এই আইডেন্টিটি ক্রাইসিস, যে আইডেন্টিটি ক্রাইসিসের জন্য অন্য ধরনের সাম্রাজ্যবাদ কিন্তু বাঙালির উপরে আসতে পারে। আমি শেষ করব এইটাই বলে, এখানে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা আছেন, বাঙালির রাজনীতিও একটা সময় এরকম ছিল না। এই যে একটা সময় একটা দল 34 বছর বাংলায় শাসন করেছে, যারা বলতো শ্রেণী রাজনীতির কথা, বা তারপরে যারা বাংলায় শাসন করতে এসেছেন তারা একটা কৃষক আন্দোলনকে কেন্দ্র করে ক্ষমতায় এসছিলেন। বাঙালি রাজনীতির ভাষ্য কিন্তু ভদ্রলোকরা নিয়ন্ত্রণ করলেও শুধু ভদ্রলোকের ভাষ্য কোনোদিন ছিল না। আর যে দলের সঙ্গে বাংলার মাটির খুব একটা সংযোগ নেই তাদের নিয়ে আমি মন্তব্য করব না, আমি বাঙালির আত্মসচেতনতার কথাই বলবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সময়টা একটু একেবারেই কমে গেছে, সুতরাং আমাদের এখানেই শেষ করতে হবে। তবে কণাদের শেষের কথাগুলো শুনতে শুনতে নিজেদেরও একটু বোধহয় আমাদের আশা ফিরছে, কারণ ভদ্রলোকের যাই হোক না কেন বাঙালির খুব সংকট হওয়ার কথা না। মানে কিছু যদি একটা ভাঙে তাহলে কিছু একটা গড়েও। এই যে কথাটা যে নবজাগরণ একরকম হয়েছিল, এটা হয়তো আর এক রকমের কিছু একটা জাগরণ হচ্ছে, আমরা ঠিক বুঝতে পারছি না এখনো। হয়তো কিছুদিন পরে বুঝতে পারবো, কিছুদিন পরে তার ইতিহাসটা লেখা হবে যে এখন কিরকম জাগরণ হচ্ছিল। এটা দিয়ে আমরা শেষ করি। সবাইকে অনেক ধন্যবাদ, আমাদের বক্তাদের, আর আপনাদেরও নমস্কার। ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের কৃতজ্ঞতা এই সুন্দর একটি আলোচনা উপহার দেওয়ার জন্য। তবে বাঙালি মানেই কি ভদ্রলোক, যাই হোক বিচার কে করবে। আমি বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি মণ্ডলীর মাননীয় সদস্য ডক্টর সুকুমার মুখোপাধ্যায়কে একটু অনুরোধ করব দয়া করে এদের হাতে একটু স্মারক তুলে দেওয়ার জন্য।